শহীদ জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনের চিরাগ পেলে নাকি? শহীদ জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষায় ফেল করাননি। এনে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল, নে। কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি ভাবছি দু একটা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? তাই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে। চুরি ডাকাতি করে নে, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। গত 1 বছরে ওষুধ তো আর কম দিলাম না, কিন্তু অবস্থার কোনো পরিবর্তনই হলো না। বলতে পারেন এটা আমার সাধ্যের বাইরে। একবার শহরে নিয়ে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা, এখন তাহলে আমি আসি। আগে কাছে আয় বাবা। মা, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। শহরে নিয়ে কোনো লাভ হবে না বাবা, বৃথা চেষ্টা করিস নে। আমার যাবার সময় হয়ে গেল। মা, কাঁদিস নে বাবা, তোদের জন্য তোর চিন্তা। আমি যখন থাকবো না তখন তোদের কি হবে? কে তোদের আদর দিয়ে মায়ের দিয়ে মানুষ করবে? মা, এসব নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি। হ্যাঁ বাবা, এই দুশ্চিন্তা থেকে তুই আমাকে মুক্তি দিতে পারিস। তাই যাবার আগে আমি তোর বউ দেখে যেতে চাই। বৌমার হাতে ওদেরকে আমি তুলে দিয়ে যেতে চাই। মা, এসব কথা এখন থাক। তুই না করিস না বাবা, সময় কম। আমি নিয়েও দেখে রেখেছি, তিলকুলে আপন বলতে আর কেউ নেই। তুই সম্পর্কে খালার বাড়িতে থাকে, বড় লক্ষ্মীতে নাম না। সেই বাড়িতে বলতে এলে তোরা ছাড়া আর কেউ আপন বলে থাকবে না। মা, তুই ওকে বিয়ে করে আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা, একটু শান্তি নিয়ে যেতে দে। তোমার শান্তির জন্য তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। আমি বিয়ে করবো মা, আমি বিয়ে করবো। এইখানে নামাও নামাও, হ্যাঁ আসতে সাবধান। বাহ, আসো বাবা, আসো সাবধান সাবধান। বাবা আমি এবার আমরা আসি, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও। চলো চলো তোমরা, চলো 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 আমরা যাই। আমার ঘরের লক্ষ্মী। মা দেখো কি সুন্দর ভাবি নিয়ে এসেছি। বৌমা, আমার সময় শেষ। মৃত্যুর আগে আমার শহীদ ও জাহিদকে তোমাদের হাতে দিয়ে গেলাম। আজ থেকে ওদের মা বাবা সবই তোমরা। কথা দাও, কথা দাও, ওদের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করবে।
কথা দাও মা, কথা দাও, কথা দে বাবা, আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা। এ নিয়ে তুমি এত ভেবো না তো মা, আমি তোমাকে কথা দিচ্ছি শহীদ ও জাহিদের কোনোদিন কোনো অযত্ন হবে না। আমি আমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করবো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কথা দিলাম। আল্লাহ 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 তোদের মঙ্গল করে বাবা। আল্লাহ আল্লাহ সিরিয়াল 1594, টাইম শেষ, ছেড়ে যাও। আবি, বাবা মার অসুখের পেছনে অনেক খরচ করেছো, এখন বিয়ে করেছো, 2 ভাইকে মানুষ করার দায়িত্ব নিয়েছো, পুরো সংসার এখন তোমার কাঁধে। হ্যাঁ, তাই একটা কিছু করা দরকার। তোমার পরামর্শ নিতেলাম চাচা। তবে ভাইদের ছেড়ে শহরে গিয়ে আমি চাকরি করতে পারবো না। তাহলে আর কথা নয়, পুঁজি পাত্তা যা আছে সব কিছু মিলিয়ে একটা সেকেন্ড হ্যান্ড জিপ কিনে দাও, নিজে চালাও, দেখবে সংসার খুব ভালোভাবে চলছে। দেখেন তুফান কেমনে যায়, আরে দেখেন তুফান কেমনে যায়। চলো মিনা, মিনা, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ মিনা, মাকে দেওয়া কথা তুমি ঠিকই রেখেছ, নিজের সন্তানের মতো ওদের মানুষ করছো। মা পরম শান্তিতে আমাদের দোয়া করছেন। হ্যাঁ, তবে স্বামী হিসেবে তোমার অযত্ন হয়েছে, তোমাকে ঠিক মতো সেবা যত্ন করতে পারিনি, কিন্তু কখনো ওদের কোনো অযত্ন হতে দেইনি। না, ওদের আদর যত্নের মধ্যেই তোমার শান্তি। মিনা, ওদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। তুমি আমার স্বামী, আমার জীবন মরণ। তোমাকে ভালোবাসি বলেই ওদেরকে আরো বেশি করে ভালোবাসতে পারি। মিনা, তোমাকে একটা সুখবর শোনাই। কি? হ্যাঁ, আমি 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 বাবা হব। মিনা, মিনা, ভাবি জলদি খেতে দাও। এই তো হয়ে গেছে ভাই, একটু দেরি করো। না ভাবি, দেরি করতে পারবো না, আজ খুব খিদে লেগেছে। তাহলে আজ একটু কষ্ট করে তোমরা বেড়ে খাও। না, তোমার হাতে না দিলে খাবো না। এখন থেকে তোমরা নিজেরা বেড়ে খাবার অভ্যেস করো ভাই। আমার যে একজন আসছে, ওকে দেখতে হবে না ভাই? তাহলে খাবই না। চল চল, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। কি হলো ভাবি, স্কুলের শার্ট প্যান্ট সবই তো ময়লা, স্কুলে যাবো কি পরে? আজকের মতো চালিয়ে নাও ভাই, ময়লা কাপড় পরে গেলে চেষ্টার মারে। শরীরটা ভালো নেই, কাল ঠিকই ধুয়ে দেবো। আজকাল তুমি আর আমাদের দিকে বেশি নজরই দাও না। কে বলেছে? আর কতদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। আজ স্কুলে যাব না। দিন দিন ওদের প্রতি অবহেলা পাচ্ছি। ভাবি, কি হলো? সে কখন এক গ্লাস পানি খেয়েছি? প্রায় 8 ঘন্টা আগে। এদিকে ঘুমের সময় হয়ে আসছে, খেতেও ডাকছো না। ভাবি, আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু
এই তো দিচ্ছি, তোমরা পড়তে থাকো। মিনা, ওরা খেয়েছে? না, হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, এখনই দিচ্ছি। শহীদ, জাহিদ, এই শহীদ, চল খেয়ে ঘুমাবি। ভীষণ ঘুম পাচ্ছে, এখন আর খাবো না ভাইজান। এখন যদি এই অবস্থা হয়, তাহলে নিজের সন্তান হলে কিছুদিন থেকে তোমাকে বেশ আনমনা মনে হচ্ছে। আরে এখন সন্তানের বাপ হচ্ছ, দায়িত্ব আরো বাড়লো। এতদিন ভাইদের জন্য খেটেছ, এবার নিজের সন্তান আসছে। এই তো ভাবি, আর একটু ধৈর্য ধরো। আল্লাহ আল্লাহ করো ভাবি, আল্লাহ আল্লাহ করো। তোমার ছেলে হয়েছে আবিদ ভাই। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। না, ভয়ের কিছু নেই, এমন হয় শিগগির জ্ঞান ফিরে আসবে। ভাবি, ভাবিও আমার লাঠিং দিচ্ছে না। তোদের না বলেছি বাচ্চার ঘুমের সময় হইচই করবি না? যা এখান থেকে, যা। আমার কথা দে বাবা, তুই ওদের নিজের সন্তানের মতো মানুষ করবি। এই নাও সালমা, আজ থেকে তুমি খোকার মা। মায়ের স্নেহিতে মানুষ করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, সব সময় খোঁজ খবর রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি ওকে নিয়ে যাও, বোন, নিয়ে যাও। এই কি বলছো তুমি? তোমার নিজের একমাত্র সন্তান? আমার আরো দুটো সন্তান আছে সালমা, ওর জন্য আমার সেই সন্তানের মতো এই তিন ভাই দুটো অযত্ন হবে, স্নেহ মমতার অভাব হবে। খোকা তো মাত্র জন্ম নিল, এখনো কিচ্ছু বোঝে না, কিন্তু ওরা বড়, আদর অনাদর বোঝে। ওদের ওদের বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, মার আত্মা কষ্ট পাবে। মৃত্যুর সময় মাকে যদি কথা দিয়েছিলাম, মাকে দেওয়া কথার অমর্যাদা হবে। আমি হাত জোড় করে মিনতি করছি, খোকাকে তুমি নিয়ে যাও। মাত্র কটা বছর, শহীদ জাহিদের পড়ালেখাটা হয়ে গেলে আমি আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসবো। ততদিন তুমি ওর পরিচয় গোপন রাখবে, সবাই জানবে মিনার মৃত সন্তান হয়েছিল। কিন্তু কোনো কিন্তু না, সময় কম, মিনার জ্ঞান ফেরার আগে তুমি চলে যাও। আমার আপাতত এছাড়া কোনো পথ নেই। তুমি তুমি আমাকে ভুল বোঝো না, যাও, তোমায় মিনতি করছি, যাও। ওগো, ওগো, আমার কি হয়েছে? তোমার 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 একটা মরা ছেলে হয়েছিল মিনা। ভাবি, কাঁদে না, কাঁদে না। আবিদ ভাই, ফিডার এনেছো?
চামচে দুধ আর খেতেই চায় না? হ্যাঁ, এনেছি। খোকা, আমি এমনই একজন হতভাগ্য বাবা, যার নিজের সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হয়েছে। তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু আমি বাধ্য হয়েছি। আমি বাধ্য হয়েছি। খোকা, খোকা। বাবা, তুমি বলো, খালাম্মা বলে পৃথিবীতে সবার উপরে মা। তাহলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? বলো না বাবা, আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? নিয়ে যাব, সময় হলেই নিয়ে যাব। তোর মা একটা ভীষণ বিপদে পড়ে দূরে লুকিয়ে আছে বাবা। বিপদ? কিসের বিপদ বাবা? আছে, তোকে পরে বলবো। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, প্যান্ট এনেছি, এই যে চকলেট এনেছি। এখন যা, খেলা করো, যাও। আর কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে? কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই? আর বেশি দিন নেই। এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে। ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো। তবে হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে সয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। আমি চাই। আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিস নেই। কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয়, আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন ব্যারিস্টার সাহেব, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়। শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই একটু আগে চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন চুপ! খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খা। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনো দিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই বান্ধবটা কোথায়? জাহিদ, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মেটাতে গেছে। দাঁড়ান। এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পায় না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছো? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না, না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনের মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিস পাংচার করো না। এত বড় ছেলের কান ধরতে নয়, প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান। পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর। এই নিয়ে সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে। তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ইয়ে, ভাবির জন্য কিছু আনুনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। ওদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে। চা করবে? চলো বেশ ভাই। তোমার জন্য কিছু আনিস বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে,
অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসেছি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। চাচা নাও। চল কি হলো, লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা এত বলো তোমার এই অভ্যেসটা ছাড়াতে পারলাম না। কি করব, আমিও কত চেষ্টা করলাম, আশার গাল মন্দ খাই, সবার ছুটেই যায়, আরো বেশি চেপে ধরে। চাকো সব, চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না। আরো 1 ঘন্টা দেখবো, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ, সারা জীবন তো খেটেই যাচ্ছ। ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শহীদের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতেম, এদিকে আয়। তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? চাক বাংলো। ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে, ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা, এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই। মেজ ভাইটার সামনে LLM পরীক্ষা দেবে, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সেই আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2 জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে ভাবি, আমি তো এগিয়ে গিয়ে খোঁজ নেব। হ্যাঁ, ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ তো দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাক বাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না। বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব, তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক, ডাক বাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন।
এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন, তাছাড়া ব্রিফ কেসের চিন্তা রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান, এত টাকা? দেখি টাকা, না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি, এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা। লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কথা গোয়ার তুমি। না 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 না, ড্রাইভারের কথাবার্তা শুনে কিন্তু আমার তেমনটা মনে হয়নি। অতগুলো টাকা দেখলে ড্রাইভার কেন? ওর 14 গোষ্ঠীর মাথা খারাপ হয়ে যাবে স্যার। না, তাহলে তোমরা এখনো আবির ড্রাইভারকে চেনো নি। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে 14 গোষ্ঠী কেন, আমাদের বাড়ির একটা কুত্তাকেও কেনা যাবে না। এই নিন আপনার বেশকে, জাহিদ হোসেন, ড্রাইভার আবিদ হোসেনের ছোট ভাই। টাকাগুলো গুনে নিন। তার আর প্রয়োজন হবে না ইয়াং ম্যান, আমি মানুষ নিয়ে কারবার করি, মানুষ চিনতে ভুল হলে এত দূর এগোতে পারতাম না। জাস্ট মিনিট। ইয়ে, যদি কিছু মনে না করো, পুরস্কার হিসেবে এই সামান্য কটা টাকা। দয়ার দান বা পুরস্কার নিতে আমরা অভ্যস্ত নই। চলুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, গ্রামাঞ্চলে এমন ফ্যামিলি এখনো আছে। স্যার, তবুও টাকাগুলো গুনে দেখলে হতো না? ননসেন্স, ভালো কাজের প্রশংসা নেই, সমালোচনা। ব্যাপারে তোকে ভাবতে নিষেধ করেছি না? ভাবতে চাই না ভাবি, কিন্তু না ভেবেও পারি না। টাকার জন্য ভাইজান হাড় ভাঙা খাটনি খাটছে, আমরা পড়াশোনার নাম করে বসে বসে খাচ্ছি। আমি পরীক্ষা দেবো না ভাবি, ছোটখাটো একটা চাকরি নেবো ভাবছি। আমার জীবন থাকতে আমি কোনোদিন হতে দেবো না। আমি মাকে কথা দিয়েছি, তোদের মানুষের মতো মানুষ করব, সেই কথা আমি কিছুতেই মিথ্যা হতে দেবো না। মার কাছে আমাকে অপরাধী করিস নে শহীদ ভাই। আমার জন্য যদি তোদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে সেই মায়া শ্রদ্ধার বিনিময়ে অন্তত ভালো করে পড়ালেখাটা চালিয়ে যা, তাতেই আমি খুশি হব। মার আত্মা শান্তি পাবে। টাকার চিন্তা তুই করিস না, টাকা আমি যেভাবেই হোক জোগাড় করবো। হাতেম, হাতেম, তুই কি ভাবিস এই জীব বিক্রি করে শুধু তুই কষ্ট পাচ্ছিস, আমি পাচ্ছি না? কিন্তু এই ছাড়া তো কোনো উপায় নেই। সামনে শহীদের পরীক্ষা, জীবটা সারাবার মতো টাকা জোগাড় করা সম্ভব না, তুই তো সবই জানিস। না, এই জীব আমি বেচতে দেবো না। আজ এত বছর ওকে আমি তেল পানি দিয়ে ধুয়ে বুঝে লালন পালন করেছি। পাগলামি করিস না, ব্যবস্থা একটা হবেই। শোন, এই জীব বিক্রি করার কথা বাড়িতে কাউকে বলবি না, চল। আপনার গাড়ি রেডি। ও, এই নে রামান্য। এই জিপ তো? হ্যাঁ স্যার, ইঞ্জিন শেষ, ওর অত টাকা নেই, তাই বাধ্য হয়ে বেঁচে দিয়েছে। বেচারা এত বছর জিপটা চালাচ্ছিল, খুব দুঃখ পেয়েছে। ঠিক আছে, এর দাম আমি ফেরত দিয়ে দেবো, মেরামতের খরচে দেবো। আপনি জিপটা রেডি করে রাখবেন, ব্লু বুকটাও ফেরত দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাঙ্কস। সালাম আলাইকুম। মিনা, শহীদ, জাহিদ। কি হয়েছে? যেভাবে ডাকাডাকি করছো, মনে হয় কোনো রাজ্য জয় করে এসেছো। বলতে পারো হ্যাঁ। এত টাকা আলাদিনের চেরাগ পেলে নাকি? শহীদ, জাহিদ, দেখেছো ভাইজান? হ্যাঁ, খুব তো ভেবেছিলিস পরীক্ষার ফিসের কি হবে। এই দেখ টাকা। আরে আজ পর্যন্ত তোদের এই ভাইকে আল্লাহ কোনো পরীক্ষা ফেল করাননি। এনে তোর ফিসের টাকা, কালই জমা দিয়ে দিবি। এত টাকা কোথায় পেলে ভাইজান? তা জেনে তোর দরকার কি? তোর কিছু লাগবে কিনা বল, নে। কিন্তু দুষ্টুমি ছেড়ে লক্ষ্মী ছাত্রের মতো পড়তে হবে। আমি একটা কথা বলে রেখে দিই, আমি সবকিছু সইতে পারবো, কিন্তু লেখাপড়ার অবহেলা আমি সইতে পারবো না। যা। দেখেছো কেমন ভয় পায় আমাকে? কি ব্যাপার, অমন করে তাকিয়ে দেখছো কি? না ধরো, ওগুলো তুলে রাখো। শহীদের পরীক্ষার সময় আর বেশ কিছু টাকা লাগবে। তাছাড়া এতদিন ধরে তোমার যত গহনা শেষ করেছি, ভাবছি 2-1টা করে গড়িয়ে দেবো। আসলে বড় খালি খালি লাগে তোমাকে। এত টাকা হঠাৎ কোত্থেকে জোগাড় করলে বলবে না? তাই দেখো, আবার সেই একই কথা। টাকা জোগাড় হচ্ছে, এইটাই তো বড় কথা। কোত্থেকে কেমন করে এত সব জানার দরকার কি? আমার উপরে তোমার বিশ্বাস নিশ্চয়ই আছে।
চুরি ডাকাতি করে নে, একদম হালাল, পরে সব জানতে পারবে। তা ধরো, এবার বলো কোনটা নেবে আগে, কানের না গলার? কোনটাই না, গহনার প্রতি আমার কোনো লোভ নেই। আমি গুড়িয়ে দেবো। একে তো বাচ্চা ছেলে, তার উপর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের স্টকে যা রক্ত ছিল তা দিয়েছি, আরো মিনিমাম 3-4 ব্যাগ রক্ত না হলে ওকে বাঁচানো কঠিন হবে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ টাকাও লাগবে। আপনি ওর বাবা মাকে খবর দিন, অ্যাজ আর্লি। ওর বাবা মা কোথায় থাকে আমি কিছুই জানি না। ছেলেটি চাকু খেয়ে অজ্ঞান হয়ে গেল, তাই কিছু জানা হয়নি। তবে আমার ভাইজানকে খবর দিয়েছি। শহীদ ভাইজান, শহীদ কি হয়েছে তোর? না ভাইজান, আমার কিছু হয়নি। গুন্ডাটার হাত থেকে আমার টাকা উদ্ধার করতে গিয়ে বাচ্চা ছেলেটার এখন সংকটাপন্ন অবস্থা। হ্যাঁ খোকা, ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। যা রক্ত লাগে আমি দেবো ডাক্তার, আমি দেবো। তাহলে গ্রুপ টেস্ট করতে হবে। ডাক্তার, কেন জানি আমার মন বলছে ওর সঙ্গে আমার গ্রুপ মিলে যাবে। প্লিজ দেরি করবেন না। ও আমার ভাইয়ের জন্য রক্ত দিয়েছে, আমি ওর জন্য আমার শরীরের সমস্ত রক্ত দেবো। প্লিজ, হাত দেরি নয়, চলুন ডাক্তার, চলুন। হ্যাঁ বেশ, চলুন। দাও। ইয়েস, আপনার গ্রুপ মিলেছে, চলুন। ভাইজান, তোমার যখন মিলেছে আমারও মিলবে, আমিও রক্ত দেবো। না, সামনে তোর পরীক্ষা, এ নিয়ে তোকে ভাবতে হবে না। চলুন ডাক্তার, কুইক। আমি ফিরে না আসা পর্যন্ত তুই এখানে থাকবি। কোনো চিন্তা করেন না ওস্তাদ, আপনার হুকুমে আমার জান ভাজি। চল শহীদ, বাড়ির থেকে টাকা নিয়ে তুই আবার রওনা হয়ে যা। ডাক্তার সাহেব, আমি যাবো আর আসবো, প্লিজ ওকে একটু দেখবেন। চল। যা, মন খারাপ করিস নি, তুই আবার এক্ষুনি চলে যা। কালই তো তোর লাস্ট ডে। হচ্ছে হচ্ছে হচ্ছে। কিরে, রাস্তায় বেরিয়েছিলিস কেন বাবা? মাকে খুঁজতে। খবরদার, এভাবে আর বেরোবি না। আমি তো বলেছি সময় মতো তোর মার কাছে নিয়ে যাবো। খা। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আপনার টাকা শেষ হয়েও বেশ কিছু বাকি পড়েছে। ওকে নিয়ে যাওয়ার সময় সমস্ত বিল চুকিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। নে খা, নে। কি ভাবছো? মিনা, টাকা তো সব ফুরিয়ে গেল। এখন ছেলেটার চিকিৎসার জন্য আরো কিছু টাকার প্রয়োজন। ছেলেটার কেউ নেই, এক দরিদ্র মহিলার কাছে মানুষ। শেষ পর্যায়ে এসে যদি নাও, তোমাকে আমি হারতে দেব না, এ দুটো নাও। না না, একে একে আমি তো সব নিচ্ছি, শুধু এই দুটোই বাকি, এ আমি নিতে পারবো না। না বলছি, একটা নিষ্পাপ ছেলের জীবনের চেয়েটা বেশি নয়, স্বামীর শান্তির চেয়ে স্ত্রীর সুখ বেশি নয়। তুমি তো আমার সবচেয়ে বড় অলংকার। না না, এই যাত্রায় আল্লাহ ওকে রক্ষা করেছেন, ভবিষ্যতে ওকে আর কখনো একা ছেড়ে দিও না সালমা। একটা ডেলিভারি ছিল, সেখানে ছিলাম, সেই ফাঁকে বেরিয়ে গেল, জানতে পারিনি। যাই হোক, আর মাত্র কিছুদিন, তারপর ওকে আমি নিয়ে যাব। এই কটা দিন ওকে চোখে চোখে রেখো। যাও। ছেলেটা কেমন আছে? ভালো, ভালো হয়ে গেছে।
যার কাছে থাকতো তার কাছে পৌঁছে দিয়ে এসছে। সত্যি তোমার মতো লোকের যুগে আর দেখিনি। একটা রাস্তার ছেলের জন্য যা করলে তার তুলনা হয় না। শহীদ বলছিল ছেলেটার বয়স নাকি 6-7 বছর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওরকমই বয়স হতো। হ্যাঁ, একটা সন্তানের জন্য তোমার বুকে কি যন্ত্রণা লুকিয়ে আছে তা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তোমার মাঝে কি কম? মাঝে মাঝে তুমি ঘুমের মধ্যে খোকা খোকা বলে চিৎকার করে ওঠো। তাই নাকি? হ্যাঁ, তোমার খোকা বেঁচে আছে, মিনা বেঁচে আছে। ওই খোকাই তোমার খোকা, এই কথা তোমাকে আমি এখন বলতে পারছি না, তবে বলবো সে সময়ের আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। কি ভাবছো? হ্যাঁ, কিছু না। ভাইজান, ভাবি, জাহিদ, এই যে ভাইজান। কি রে, কি হচ্ছে? তুই হইচই করছিস কেন? দোয়া করো ভাইজান, ভাবি দোয়া করো। আমি LLM এ ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি জানতাম আমার ভাই এমন একটা কিছু করবে। আমার শ্রম, আমার আশা বৃথা যেতে পারে না মিনা। আমি আয়ের মতো করলে কি হবে, ওরা বাকিটা পুষিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার হবি? হবে না মানে? আলবত হবে। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আয় আয়, বুঝো না? মা, তোমার কথা আমি রেখেছি। শহীদ ভালো রেজাল্ট করেছে, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। শোনো, শহীদের পরীক্ষা নিয়ে আমার একটা মানত ছিল, একটু পীর বাবার মাজারে যাব। গতকাল থেকে সেখানে সিন্নি হচ্ছে। ঠিক আছে, যাও যাও। আচ্ছা, যাও। এবারে খোকাকে আনার সময় প্রায় হয়ে এসেছে। আমার খিদে লেগেছে, খেতে দাও খালাম্মা। তাড়াতাড়ি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। শরীরটা ভালো নেই, পাক করা হয়নি। এবেলা কুড়মুড়ি খেয়ে থাকো, অভিনয় রেখে দেবো বাবা। না, ভীষণ খিদে পেয়েছে, গুড়মুড়ি খাবো না। মাজারা সিন্নি হচ্ছে, আমি সেখানে গেলাম। খোকা, খোকা শোন, চাস নেই। আল্লাহ, তুমি আমার কঠিন বিপদটা দূর করে দাও। তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আমি তো কোনো দোষ করিনি। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি আর সেখানে ফিরে যাব না। কে তুমি বাবা? আমি খোকা। কার সাথে এসেছো? একাই এসেছি, আমার কেউ নেই। কেউ নেই? কেন, তোমার মা বাবা? আমার কেউ নেই। খালাম্মা আমাকে ঠিক মতো খেতে দেয় না, আদরও করে না। আমি তোমাকে খেতে দেব, মায়ের মতো আদর করবো। আমার সাথে যাবে? যাবো। বলে ডাকবি? বল 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 খোকা। মা, খোকা, 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 খোকা কোথায় সালমা? এই তো ছিল, মাজারের কথা বলে বেরিয়ে গেল। কি বলছো তুমি? আবার একা একা বের হয়েছে? কত ডাকলাম, শুনলি না। খোকা, খোকা, খোকা। কোথাও খোকাকে খুঁজে পেলাম না শেষ পর্যন্ত। না না, খোকাকে
খোকাকে যে আমার খুঁজে বের করতেই হবে, নাহলে সবার কাছে আমি আজীবন অপরাধী হয়ে থাকবো। বাবা বাবা বাবা, খোকা, তুই এখানে কেমন করে এলি? মানে হলো মা, খোকা, খোকা কোথায় গেলি? ওই তো মা ডাকছে। মা, হ্যাঁ বাবা, তুমি আমাকে মা ডাকতে বলেছে, তাহলে আমাকে ভীষণ আদর করবে। খালাম্মা আমাকে ঠিক মতো খেতেই দেয় না, আমি রাগ করে চলে এসেছি। তুমি বুঝি এখানে থাকো, ভালোই হলো, এখন থেকে তোমার কাছে থাকতে পারবো। ঠিক আছে, কিন্তু খবরদার আমাকে যেন বাবা বলে ডাকিস না। আর আমি যে তোর বাবা, তাও এখানে কাউকে বলবি না, কেন বাবা? তাহলে তোর মার ভীষণ বিপদ হবে। আমি তোকে আর তোর মার কাছে নিয়ে যেতে পারবো না। যখন তোকে তোর মার কাছে নিয়ে যেতে পারবো তখন সব বলবো। এখন আর কোনো প্রশ্ন করিস না, যা বলেই শুধু তাই করে যাবি। ঠিক আছে। খোকা, খোকা, এই যে তুমি কখন এলে? এই তো। তো তুই এখানে কি করছিস? না মানে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও এখানে কেমন করে এলো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই তো সেই ছেলে যে শহীদের টাকা বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিল। তাই বুঝি? এদিকে আয় বাপ, যে মা তোর মতো খোকাকে পেটে ধরেছে, সত্যি সে ভাগ্যবতী। জানো, আমি ওকে বাজারে পেয়েছি, ওর নাকি কেউ নেই, তাই নিয়ে এলাম। ভালোই হয়েছে, আসলে তেমন কোনো আশ্রয় নেই। তুমি যখন এনেছো তখন অসহায় ছেলেটির একটি হিল্ল হলো। হ্যাঁ, ওকে আমি রেখে দেব। ওকে দেখলে বারবার আমার খোকার কথা মনে পড়ে। ঠিক আছে, রেখে দাও। তোমাকে তো মা বলবে, আমাকে কি বলবে? কেন বাবা? কি রে? মেজরের সঙ্গে একটা বাজে ধরেছি। মেজরের স্কলারশিপটা পেলে। আরে, এ পিচ্ছে এখানে? পিচ্ছি বলছিস কেন? ও আমার ছেলে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমরা রেডিমেড চাতে হয়ে গেলাম। ভালোই হলো, স্কলারশিপটা পেলে আমি তো বাইরে চলে যাব, তারপর জাহিদও শহরে পড়তে যাব। তখন তোমার বুকটা শূন্য হয়ে যেত, তাই আল্লাহ ওকে মিলিয়ে দিয়েছে। সালমা, খোকা তার মায়ের কোলে ফিরে গেছে। আমি এখন কাছে নিয়ে থাকবো আবিদ ভাই। নিঃসন্তান বিধবা হয়ে তুমি যে উপকার করেছো, সেদিন শোধ হবার নয়। মন খারাপ করো না, আমি মাঝে মাঝে খোকাকে নিয়ে আসবো। চলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আবিদকে আজকাল নিয়মিত স্ট্যান্ডে দেখা যায় না? ওর জিপটাই সম্বল ছিল, বিক্রির পর এখন একটা ভাড়ার টেম্পো বদলিতে চালায়। ভাইদের জন্য ও যা করলো তার তুলনা হয় না। তা সত্যি। আচ্ছা, ওর মেজো ভাই যে পরীক্ষা দিয়েছিল তার? ও শহীদ খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস। শুনলাম সরকারি বৃত্তি পাবে, বিদেশ যেতে পারবে। ভালো ভালো, খুব ভালো, অত্যন্ত সুসংবাদ। সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। হ্যাঁ, এসো। মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব। আসসালামু ওয়ালাইকুম। আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমরা কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজো। জি। রবীন্দ্রনাথের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছিল। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি, সালাম আলাইকুম। যে তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে। আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকাল উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা। আমি একটা প্রয়োজনে তোমাদের এখানে এসেছি।
তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ। আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধকি দলিল, এই হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি। আমার মায়ের গয়নাগুলো, চোখের সামনে আমার মেয়ের হাত, কান, গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধর। না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম। তোমার আত্মসম্মানে আঘাত লাগবে এ কথা আমি ভাবিনি। তুমি আমাকে ক্ষমা করো। তবে যদি ঋণ হিসেবে গ্রহণ করতে, এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্যে। তবে একটা শর্ত থাকবে। বলো। এগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না। আর এই কথা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চাই। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছো আবির। কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনার, কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি। মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না। বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে। না, হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন, আমি শহীদকে রাজি করাবো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজো ভাইয়ের বিয়ে পাক্কা। আমার তাহলে চলবে প্রেমের টাকা। মেজো ভাইয়ের ভাগ্য বলতে হবে। কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে যাবেন। চলুন আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড, রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো,
তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির কি পছন্দ? নাও শুয়ে পড়ো। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা ড্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজর ভাইয়ের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছিস ভাবি। মেজমা, মেজমা, এই দেখো তোমার জন্য এই ফুলগুলো এনেছি। কি সুন্দর, তাই না? সুন্দর না ছাই? তোকে না বলেছি আমাকে মেজমা বলে ডাকবি না? আমি তোর মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুইয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে তো পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আয় খোকা, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তুমি শুনতে থাকবো। ড্যাডি, আরে ধাত্রিকা সাটা সাট। এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতেই মাল খাওয়া যাবে। সাটা সাট। সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? ইয়েস, এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরি কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। সাটা সাট, আই এম গোয়িং। মেজো বউ কইবে আসা? বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ? মেজো ভাইয়াকে দেখলাম চলে গেল। তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজো বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। আরে বেআইন সাহেব, এত হাত ছোড়াছুড়ি করছেন। দিস ইজ ব্রেক ডান্স। সাটা সাট। এটা বলে ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো যাই, আমি আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি। আমার পার্টনার হও। আমি দুঃখিত। হোয়াই? ইউ আর সুইট। স্টপ ইট! এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবথেকে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। তাই বলবে। তুমি কে? তারা এখানে আসবে না। তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। চত্ব সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব। গো সাটা সাট। আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. Shatta shat. ওকে অমন করে মারছো কেন? ও আমার ভাইকে মেরেছে, তাই? ও ছেলে মানুষ, না বুঝে হয়তো ভুল করেছে, তাই বলে অমন করে মারবে? আপনাদের রাস্তাটা পেয়ে রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর? এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি। তোমার বেত্তনিস ভাই যে কাজ করেছে, তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি, মেজো ভাবি, ওকে ছেড়ে দাও। মেজো ভাবি!
কাছে মাপ চাইতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নও, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা প্রবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধুকে জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও, ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আননি। বলে দাও, ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই। ও যা বলেছে সব সত্যি বলেছে। কি বলছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান, বাস। আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত ভরাই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেলে ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব বিটিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে চলেছ। শহীদ, ছাড়ো ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ। চলে চলে যা। শহীদ, ওগো, শহীদ চলে যাচ্ছে, ওকে ফেরাও। অভিমান করে চুপ করে থেকো না, সব খুলে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায়, তাহলে যাক, আমি তাকে ফেরাবো না। আমি তাকে ফেরাবো না মিনা। শহীদ, শহীদ যাচ্ছে। শহীদ, তোমরা যেও না, মা কাঁদছে। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। ঘরে চলে বেঁচে যাচ্ছ, যেও না। আমাকে মাফ করে দাও, আমি এমন করবো না। বেজমা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বেজমা, আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা। চুপ যা, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে আমাদের কিছুই করতে হবে না। নিজেই জাহান্নামে। সুখে সংসার ভেঙে গেল, তাই না? এত মত পতন হয়েছে তোর। আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস। এত বড় সাহস তোর, মাতাল হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। রম ওর না, ও আজ আমাকে চরম অপমান করেছে। ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার। তুই সরে যা, সরে যা এখান থেকে। তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা। আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্য কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্য কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান?
এই কি আমার পুরস্কার, এই কি আমার পুরস্কার। তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্চু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইতে রে খোকা, তোর বাবাই তো আমাকে মেরে তাড়িয়ে দিল। তুই আমাকে বাধা দিস না খোকা, ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুই। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা ওর সামনে থেকে। বেরিয়ে যা। তুমি তুমি একটা অসহায় অবুঝ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই। আমাকে কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি আর এই বাড়িতে থাকবো না। মিনা, মিনা ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। ওগো না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি। আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণে কষ্ট পাচ্ছ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। মা, তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকা, খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করবো। এই, চল চল। আশা, আরে আশা, শুন শুন, আরে শুন। বাবা আমাকে জোর করে। হয়নি, আমরা যখন এসে পড়েছি ব্যবস্থা তো হবেই, আর কোনো চিন্তা নাই। কিরে, রাজি হলো? পাগলামি করিস না, চাচা ঠিকই করেছে। আর যাই কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না।
জলদি ভাই, বড় ভাইদের বাড়িতে যা, ভাইটা শহরে যাবে। শোন, ভাই গিয়া ওস্তাদ ভাইরে পাইতেও পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে, অন ভাগ। আর তুই গরম করে এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই, জলদি চলো। কেমন যাবো, তুমি কাজ করে রাখছো, খাবার একটু বেশি কথা। কিরে সাজানো হলো? কাজী সাহেব, সাজাবো কাকে, আশা তো নেই। একসঙ্গে কি করে যায়, একটু রাস্তা ছাড় না। কোন ছাড়া রে? আশা কই? এই আশা কোথায়? জামাই মালা তো উল্টা। আশা কই আপনি জানেন না? হারামির বাচ্চা! আমার ওস্তাদের বউকে আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না, ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় ওস্তাদের বাড়িতে। বড় উস্তাদ, কি বললি? জোর করে বিয়ে দিচ্ছি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে, তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব, চল। যে হবে আমার বউ, তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াটে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা 1 নম্বরের টাউট। সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে। অনেক আগেই নোটিশ দিয়েছে, আমরাই চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথার গুঁজে ঠাই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। ভাইজান, ভাবি, জাহিদ সব তসতস করে দিয়ে এতদিন এলে? ভাইজান, ভাবি, জাহিদ, খোকা, এরা সিরিয়াল মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আমরা শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যি জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাব। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের সাথ। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবির তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও, যেখানে অনুরোধ করবার সেখানে যাও। আমার কাছে কোনো মাফও নেই, দয়াও নেই। যাও। আঙ্কেল, চলো সাটা সাট। চলো, আমরা এখান থেকে চলে যাই। তোমার এই অবস্থায় কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না। ওকে ফেলে তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো।
এই তো রাখো রাখো রাখো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। হ্যাঁ এই নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাইবের জন্য ডাক্তার আনতে। ওদের খপ্পরে পড়লো কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকেই পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মোমিনপুর। জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে। সব কথা পরে হবে। আমি একটু আসছি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল। আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ চল। বুঝতে পেরেছি আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। মা, বাবা, বাবা, বাবা। চুপ, সরে টোকার বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভঙ্গি। আমো, ও টোকায় নয়, ওদেরই ছেলে। ওকে ছেড়ে দাও। একটু পানি খাওয়াবো? খাও। মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি। তুই সীমারের চেয়ে নিষ্ঠুর। একদিন বিয়ের আসর থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারামখোর!
শুয়ে দিন। এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন। ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে। 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব। এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট আমি নিউরোসার্জন ডক্টর মির্জা বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না। বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করব, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, খোকা, মাকে দেখার বড় স্বাদ ছিল তো। তার পরিচয় না নিয়ে চলে যাবি, আমাকে অপরাধী করে যাবি। মাকে মা বলে ডাকবি না। একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। না, না, আর তো লুকিয়ে রাখা যায় না। আজ আমি সব প্রকাশ করে দেবো, নাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটের সন্তান। কি নিচ্ছ তুমি? খোকার শোকে তুমি পাগল হয়ে গেলে? না, পাগল নই, পাগল নই, পাগল নই, আমি সত্যি বলছি, বিশ্বাস করো না। আমি তোমার স্বামী। তোমার কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কিছু কোনোদিন গোপনও করিনি। শুধু একটা বড় সত্য গোপন করে রেখেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। খোকার জন্মের পর আমি ওকে সরিয়ে ফেলি, তখন তুমি অজ্ঞান ছিল। কেন হবার পর তোমার বড় ছেলে হয়েছে বলে আমি মিথ্যে বলেছিলাম। যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন তুমি তা করলে? বলো, বলো, জবাব দাও। শহীদ জাহিদকে নিজের সন্তানের মতো মানুষ করবো বলে মাকে কথা দিয়েছিলাম। তাতে আমার কি অপরাধ ছিল? অপরাধ নয় মিনা, খোকা পেটে থাকাকালীন শহীদ জাহিদের প্রতি তোমার কিছু অবহেলা আমি লক্ষ্য করেছিলাম। তাতে আমার একটা ভুল ধারণা হয়, খোকার জন্মের পর হয়তো তুমি আর তেমন ওদের আদর যত্ন করবে না, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, ওদের অযত্ন হবে, মনে কষ্ট পাবে, হয়তো মানুষ হতে পারবে না। তাই মাত্র কটা বছরের জন্য আমি ওকে সেই দায় সালমার কাছে রেখে এসেছিলাম। খোকা চুরি পাওয়া নয়, খোকা তোমার আমার সন্তান। ভাইজান, কেন তুমি এটা করতে গেলে? ভাবের কাছে চিরদিনের জন্য আমাদেরকে অপরাধী করে রাখলে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর বাঁচান রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভাবি, এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই সন্তান, তবে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ?
তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয়, তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। বলছি ওরই ক্ষতি হবে, দয়া করে বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে, তাহলে আমার সন্তান আমার কোলে আমার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে। স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম ফয়ু। আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার। 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না, শহীদ জাহিদ চৌধুরী সাহেব, আমি কি শুনছি? তাহলে সবার উপরে মা, এ কথা সত্য। মায়ের কান্না আল্লাহ শুনেছে।